আমরা এতদিন কথা বলিনি যে প্রশ্ন আপনি করেছেন, তার কথা হচ্ছে এতদিন কথা বলার আমাদের যে বাক স্বাধীনতা, সে বাক স্বাধীনতাকে অবরুদ্ধ করে রেখেছিল একটা স্বৈরাচার সরকার। সেই স্বৈররানী এরকমভাবে বাংলাদেশটাকে জিম্বি করে রেখেছিল, বাংলাদেশের মানুষকে জিম্বি করে রেখেছিল যে আমরা আসলে কোনো কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে বা মানুষের মৌলিক অধিকার নিয়ে, মৌলিক চাহিদা নিয়ে, এমনকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শব্দটাও আমরা উচ্চারণ করতে পারিনি। যে সরকার এরকমভাবে মানুষকে বাকরুদ্ধ করে রেখেছে, সাংবাদিক তার সংবাদ স্বাধীনভাবে প্রচার করতে পারেনি, বুদ্ধিজীবী তার বুদ্ধি দিয়ে যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেও তার মেধা শক্তি প্রয়োগ করতে পারে নাই। সব দিক দিয়ে এরকমভাবে বাংলাদেশকে জিম্বি করে রেখেছে এবং বাংলাদেশের শিক্ষা খাত থেকে শুরু করে সব জায়গায় একটা পঙ্গু রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। আমরা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বা গণবিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কিন্তু সেই স্বৈররানী বা স্বৈরাচার সরকারের পলায়নের মধ্যে দিয়ে যে স্বাধীনতা হয়েছে, এখন আমরা আমাদের যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আমরা যে বিজয় লাভ করেছিলাম বা আমাদের যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা আসলে আমাদের স্বাধীনতা ছিল না। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, স্বাধীনভাবে চলাচল করতে পারিনি। কিন্তু এখন আমরা যে ছাত্র জনতার যে যুদ্ধ করেছি, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু আমরা একটা স্বৈররানী বা স্বৈর সরকারের বা একটা স্বৈরাচারের যে অধীনে ছিলাম, তাই এতদিন আমরা আমাদের বাক স্বাধীনতা, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারিনি বা স্বাধীনভাবে আমরা চলাচলও করতে পারিনি। আমাদেরকে একটা জিম্বি করে রাখা হয়েছিল। আসলে আমি যে বন্যা, এটা আসলে প্রাকৃতিক বন্যা না, এটা একটা রাজনৈতিক বন্যা। ভারতের মাধ্যমে যে যেহেতু আমাদের যে ভারতে বন্যা হয়েছে, গেটটা যে খুলে দেওয়ার আগে বাংলাদেশকে একটা মেসেজ দিবে যে আমাদের পানি বিপদ সীমার উপরে, আমরা মেসেজ দেবো, তাহলে আমাদের যে ওই উত্তরাঞ্চলের মানুষগুলো, তাদেরকে আমরা সেফ সরাই নিয়ে যেতে পারতাম এবং আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারতাম। আমাদের যদি কমসে কম 2 থেকে 3 ঘন্টা সময় দিত। কিন্তু এই সরকার ভারতের সাথে হাত করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। যখন এই সরকারের পতন ঘটল, ভারতে যে আশ্রয় নিয়েছে এবং ভারতের যে সরকার প্রধানের সাথে তার একটা সম্পর্ক কূটনৈতিক বা বাংলাদেশকে সে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা প্ল্যান করছিল, সেই প্ল্যানটা যেহেতু বানচাল হয়ে গেছে, আমাদের আপনারা দেখছেন করিডোর নিয়ে যেরকম একটা রাজনীতি শুরু করেছে, বাংলাদেশের তিস্তা চুক্তি নিয়ে ভারতের সাথে এই পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে আমরা শুধু দিয়ে গিয়েছি, ভারত থেকে আমরা কোনো কিছু পাই নাই। শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা বলেছে যে ভারতকে আমরা শুধু দিয়েই যাবো, ভারত থেকে কোনো কিছু চাই না। কিন্তু একটা রাষ্ট্রের পরিচালনা করতে গেলে আমরা শুধু একটা বন্ধু রাষ্ট্র বলি বা শত্রু রাষ্ট্র বলি, আমাদের রাজনৈতিকভাবে বা আমাদের আইনের যে আন্তর্জাতিক যে আইন সম্পর্কে সেটা জানতে হবে এবং সেটা নিয়ে আমাদের কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু এই সরকার ভারতের কাছে যেভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে তার মসনদ টিকিয়ে রাখার জন্য সে ভারতের সাথে একটা সম্পর্ক করেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো সেই সম্পর্কের মাধ্যমে শুধু আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। বাংলাদেশে বাড়িতেও লোক চাকরি করছে, আমাদের সমুদ্র থেকে শুরু করে সব জায়গায় ভারতকে দিয়ে দিচ্ছে। কিন্তু সেই জায়গায় যখন ভারতের যেই সহযোগী বা যে পতন ঘটেছে, তার মধ্য দিয়ে ভারত সরকার প্রতিহিংসার কারণে সেই সরকারের কুপরামর্শে আসলে এই পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করেছে। অবশ্যই না, এই পানি দিয়ে কেন, আরও ভবিষ্যতে যদি আরও কিছু আসে, বাংলাদেশের জনগণ সেটা মোকাবেলা করতে হবে, মোকাবেলা করবে। কারণ আমরা যোদ্ধা, আমরা 1971 সালেও যুদ্ধ করেছি, 2024 সালেও যুদ্ধ করে আমরা প্রমাণ করেছি আসলে আমরা যোদ্ধা। আমরা ভবিষ্যতে যদি আরও কোনো ষড়যন্ত্র আসে, সেটাও আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো। তেমন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে রাষ্ট্র সংস্কারের কাজ হাতে নিয়েছে, এই রাষ্ট্র সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক খাত থেকে শুরু করে সব জায়গায় যেরকম তারা পঙ্গুত্ব বরণ করেছে, সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য যে কাজ করবে তারা, ওই কাজকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসী বা কিছু তাদের লেলিয়ে দেওয়া কিছু সন্ত্রাসী আসলে এসব কর্মকাণ্ড করছে। বাংলাদেশের কোনো মানুষ বা কোনো বাহিনী যারাই আন্দোলন করতেছে, তারা আসলে ওই ডিপার্টমেন্টের না, তারা আওয়ামী সন্ত্রাসী, ইতিমধ্যে তা প্রমাণ হয়েছে। যেহেতু আমাদের দেশে রাষ্ট্র সংস্কারের যে কাজ হাতে নিয়েছে তারা, আমি মনে করি তারা যথারীতি যে তাদের নিয়ম অনুযায়ী বা এটার একটা টাইম ফ্রেম দেওয়া আছে, তার ভিতরে নির্বাচন হবে। কারণ তারা অন্তর্বর্তীকালীন যে সরকার, এটা আমাদের সংবিধানে নাই। যেহেতু সংবিধানে নাই, তো এই সরকার এখন আবার নতুন করে কি পরামর্শ করে বা কি তাদের প্ল্যান করে, তারা বাংলাদেশকে ধ্বংস করার প্ল্যান করে। তো সেই হিসেবে একটা নির্বাচনী সরকার যদি আসে, তাহলে আমরা বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। তো তাদের নির্ধারিত টাইমে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারে নাই, তাদের যে ভোটের প্রতীক্ষা যে আমরা ভোট দিব, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, তো সেই ভোট প্রদানের মাধ্যমে তারা যেন সরকার গঠন করতে
করতে পারে, তাদের পছন্দের প্রার্থীকে যেন তারা সংসদে পাঠাইতে পারে, আমি সেটা দাবি জানাচ্ছি। পূর্বের যে নির্বাচন হয়েছে সেটা আসলে একতরফা শেখ হাসিনার মনোপলি নির্বাচন ছিল। এই মনোপলি নির্বাচনে না বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছে, দিনের ভোট রাতে হয়েছে। ভোট কেন্দ্রে আমরা দেখেছি মানুষের পরিবর্তে কুকুর, বিড়াল, ছাগল উপস্থিত, সেখানে কোনো মানুষ ভোট কেন্দ্রে দিতে জানে। এমনকি শিশুর ভোটও গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে শিশুরা ভোট প্রদান করছে, তারা হয়তো সরকার দলীয় কোনো নাতি বা তাদের নাতি নাতনিরা। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই দীর্ঘ 17 বছর। এখন যে ভোট হবে সেই ভোটটা যেন ফ্রি ফেয়ার ইলেকশন হয়, আমরা সেটাই দাবি করব। বাংলাদেশের আপামর জনতা যেন তাদের নিজের ভোটটা নিজে দিতে পারে, কোনো মৃত ব্যক্তি যেন কবর থেকে উঠে এসে ভোট দিতে না পারে, আমি সেটা দাবি জানাচ্ছি। এই সরকার যে অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইউনূস, তাদের কাছে আমাদের দাবি একটাই, আপনারা ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করে দিন। বাংলাদেশের মানুষ একটা, আমি যেহেতু জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আমি কেন্দ্রীয় ছাত্রদলের স্টেট সেক্রেটারি, সেই হিসেবে আমি বলবো আমার নেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন ভোটে হারেনি। তিনি বাংলাদেশের প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী। তো সেই হিসাব থেকে তার যে জনপ্রিয়তা, বিগত যে সরকার ছিল সেই সরকার আসলে তার জনপ্রিয়তাকে ভয় পাইছে, এবং সেই জনপ্রিয়তাকে ভয় পেয়ে দীর্ঘদিন সে তার মসনদটাকে আগলে ধরে রাখতে চেয়েছে। বর্তমান যারাই নিবন্ধন পাচ্ছে তারাও আমি মনে করি তাদেরও অধিকার আছে, তাদেরও পার্টিসিপেট করার অধিকার আছে। আমি চাই সব দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবে, তারা যদি তাদের মতো করে জনপ্রিয়তা অর্জন করতে পারে, তাদের যদি সেরকম ইয়ে থাকে তারাও নির্বাচন করবে। আমরা যেহেতু বাংলাদেশের পাবলিকের ভোটের অধিকার নিয়ে লড়াই করছি, জনগণের কথা বলছি দীর্ঘদিন, এখনও আমরা বাংলাদেশের জনগণকে সেটাই বলবো যে আপনারা দল গঠন করুন বা নিবন্ধন নিন, কিন্তু সেটা যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, বাংলাদেশের মানুষের জনগণের জন্য ভোট প্রয়োগ করতে পারে, আপনারা সেই দিক লক্ষ্য রেখে আগাবেন। কিন্তু কোনো স্বৈরাচার সরকার যেন গঠন না হয়, বা কোনো বাংলাদেশের মানুষের উপরে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে যেন হাসিনা নাই এখন আমরাই তার জায়গা দখল করব, এরকম মনোভাব নিয়ে যেন কেউ না আসে, আমি সেটার দিকে লক্ষ্য রাখতে বলবো। তাদের আমি একজন কর্মী হিসেবে যেটাই বলবো, আমাদের দলের হাইকমান্ড যে নির্দেশনা দিয়েছে সেখানে কঠোর অবস্থান, যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলে, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, হোক সেটা নিজ দলে বা অনুপ্রবেশকারী বা যেখানেই হোক। যেহেতু আমাদের দলে অন্যায়কে প্রশ্রয় দেয় না, বা আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াইছি, তো যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, কিছু অনুপ্রবেশকারী দলের ভিতরে ঢোকার চেষ্টা করছে, সেখানে আমরা যারা জাতীয়তাবাদী সৈনিক বা আমার দলের হাইকমান্ড থেকে কঠোর নির্দেশনা যে কোনো বিশৃঙ্খলা নয়। তারেক রহমান যেটা বলছে যে ভালোবাসা দিয়ে বা বিনয় দিয়ে মানুষের মন জয় করে এগিয়ে যাও, কিন্তু কোনো বল প্রয়োগ করে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এটা আসলে আমাদের দলের একটা বদনাম করার জন্য, বা আমাদেরকে একটা বিপদগ্রস্ত করার জন্য, বা এটা যেটা চলতেছে তারা করতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা দুর্নাম সৃষ্টি করার জন্য এই কাজগুলো করতেছে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যারাই এর সাথে জড়িত বা প্রুফ আছে, তাদেরকে সাথে সাথে সুকুশ করছে, কাউকে বহিষ্কার করছে স্থায়ীভাবে। আমাদের দলের অবস্থান এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে অনেকেরই ব্যবস্থা নিয়েছে স্থায়ীভাবে, আপনাদের মাধ্যমে সেটাও প্রকাশও হয়েছে, সবার মাধ্যমে, জনগণের মাধ্যমে সেটা যে শাস্তি দেওয়া হয়েছে তার সাথে সাথে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। আরও যারা ভবিষ্যতে এসব বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের প্রতি দলের হাইকমান্ড কঠোর সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ।